জয়ন্তী নদী এসছে কিন্তু ভুটানের শঙ্কুশ পাহাড় থেকে, সেখান থেকে প্রবাহিত হয়ে এই সুন্দরভাবে এদিক দিয়ে বয়ে চলেছে। আর এর যে জলধারা আর পিছনে যে পাহাড়, এই সংযোগস্থলটা কিন্তু অপূর্ব। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ হলো নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে আবার নতুন করে খুঁজে পাওয়া। শুক্রবার রাত অফিসের সমস্ত কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বহরমপুর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। রাতের হাইওয়ের একটা আলাদা অনুভূতি আছে। চারিদিকে অন্ধকার, দূরে ট্রাকের আলো, ঠান্ডা হাওয়া আর অন্তহীন রাস্তা। সারা রাতের জার্নির পর আমরা ভোরে পৌঁছলাম একটি জায়গায়। ঘড়িতে এখন 4:53 বাজে। আমাদের প্রায় এখনও 140 কিলোমিটার যেতে হবে, তবে আমরা আমাদের যে প্রথম জায়গা বক্সা এবং জয়ন্তী, যেখানে আজকে আমরা স্টে করব এবং জঙ্গল সাফারি করব, বক্সা জঙ্গল। আসুন বন্ধুরা, যেতে যেতে দু চারটে তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলেছি বহরমপুর থেকে গাড়ি ভাড়া করে, কিন্তু অনেকেই যারা কলকাতা থেকে এখানে যেতে চান তারা কিভাবে যাবেন সে কথা বলে দিই আপনাদের। কলকাতা থেকে সবচেয়ে উপায় হলো ট্রেনে যাওয়া। শিয়ালদহ বা হাওড়া থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা কিংবা অন্যান্য উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পৌঁছে যান নিউ আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ার জংশনে। স্টেশন থেকে গাড়ি ভাড়া করলেই শুরু হবে আসল সৌন্দর্যের যাত্রা। চা বাগান, জঙ্গল আর পাহাড়ি নদীর পাশ দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা পার করলেই পৌঁছে যাবেন রাজাভাত খাওয়া বক্সা ও জয়ন্তীতে। যারা নিজেদের গাড়ি নিয়ে যেতে চান তারা কলকাতা থেকে NH-12 ধরে মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে ডুয়ার্সের রাস্তা ধরে আলিপুরদুয়ার ও জয়ন্তীর দিকে যেতে পারেন। প্রায় 16 থেকে 18 ঘন্টার ড্রাইভ হলেও পুরো পথটাই কিন্তু অসাধারণ সুন্দর। বহরমপুর থেকে 10টার সময় আমরা বেরিয়েছিলাম, তাই তো নাকি গাইস? হ্যাঁ, রাত্রি 10টা, একদম, হ্যাঁ 10:15, বেরোতে বেরোতে 10টা হয়েছিল। এখন বাজে প্রায় 8টা, অর্থাৎ প্রায় 10 ঘন্টা আমাদের জার্নি করা হয়ে গেল। আলিপুরদুয়ারের বিস্তীর্ণ সবুজ জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে চলেছি উত্তরবঙ্গের এক অপার্থিব সৌন্দর্যের দিকে। রাস্তার দুপাশে সারি সারি শালগাছ, সেগুন গাছ আর সজীব বনের গভীরতা যেন ক্রমশ আমাদের গিলে নিচ্ছে। কখনো সূর্যের আলো পাতার ফাঁক গলে এসে পড়ছে পথের উপর, আবার কখনো চারিদিকে এতটাই নিস্তব্ধ যে শুধুই শোনা যাচ্ছে পাখির ডাক, বাতাসে পায়ের মর্মর আর দূরে কোথাও অচেনা প্রাণীর আওয়াজ। এই পথ শুধু একটা রাস্তা নয়, যেন ধীরে ধীরে সভ্যতার কোলাহল থেকে প্রকৃতির হৃদয়ের দিকে প্রবেশ। গাড়ির চাকা এগিয়ে চলেছে আর সামনে খুলে যাচ্ছে ডুয়ার্সের একের পর এক সবুজ অধ্যায়। শুকনো পাথরে ভরা জয়ন্তী নদীর বুক, তার পাশ দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভুটান পাহাড় আর চারপাশে ঘন অরণ্য, সব মিলিয়ে যেন এক জীবন্ত পোস্টকার্ড। থাকার জন্য জয়ন্তী নদীর ধারে রয়েছে একাধিক হোমস্টে ও রিসোর্ট। এই রিসোর্টগুলি আপনারা অনলাইনে একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন এবং খুব সহজেই বুক করতে পারবেন। আমার পিছনে যে পাহাড়টা দেখছেন, এটা হলো ভুটানের পাহাড়, আর মাঝের যে নদীটা, এটা হলো জয়ন্তী নদী। জয়ন্তী নদী এসছে কিন্তু ভুটানের শঙ্কুশ পাহাড় থেকে, সেখান থেকে প্রবাহিত হয়ে এই সুন্দরভাবে এদিক দিয়ে বয়ে চলেছে। আর এর যে জলধারা আর পিছনে যে পাহাড়, এই সংযোগস্থলটা কিন্তু অপূর্ব। আর এইখানেই রয়েছে দেখুন, এই যে সাদা সাদা বিভিন্ন রঙের এই যে পাথরগুলো। প্রায় 10 বছর আগে আমি এখানে এসেছিলাম চাকরি সূত্রে, তখন কুচবিহারে থাকতাম। 2 বার এসেছিলাম এই জয়ন্তীতে। তখনও যেন এই পাড়ে এত, মানে যেরকম আজকে এত হোটেল, এত হোমস্টে বা রিসোর্ট যা কিছু হয়েছে, এত কিন্তু ছিল না। একদম ফাঁকা ফাঁকা এই জায়গাটা ছিল। আমরা একদম এই নদীর ধারে একটা হোমস্টেতে রয়েছি, বনান্তে এই হোমস্টের নাম। মোটামুটি থাকার জন্য আমরা যদি 1 রাত থাকবো। আর এই আমাদের হোমস্টে, আপাতত এই ঘরটাতে আছি। এই হোমস্টের একটা বেশ মজা যে আপনি সরাসরি নদীর পাড়ে পৌঁছাতে পারেন, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন। আর একটা হচ্ছে যে এখানে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি খাবার ঘর। লাঞ্চ বা টিফিন আপনারা যা করতে চান এগুলো সবই এখানে করা যাবে। মনে হচ্ছে যে এটা টোটাল যে ক্যাম্পাসটা, এটা একটা গ্রামের মতো। গাড়ি পার্কিংয়ে কিন্তু এটা খুব ভালো ব্যবস্থা রয়েছে এই হোমস্টেতে। জঙ্গল সাফারির জন্য আমাদের এই গাড়িটা ঠিক হয়েছে, আমরা এটাতে যাচ্ছি। আরও অনেকেই যাবে, সামনে
ওইদিকে অনেকগুলো গাড়ি আছে, তারাও যাবে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকেই গাড়িটার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের কমিউনিকেশন আছে এখানে। যে গাড়িটাই বুক হয়েছে, ড্রাইভার আমাদের কাছ থেকে যারা যারা এই গাড়িতে আর কি আছেন তাদের সকলেরই আইডি তাদের নিলেন, আমরা আধার কার্ডগুলো দিলাম। তো আধার কার্ডটা এখানে মাস্ট, এটা লাগবে। এখানে জঙ্গল সাফারি দিনে 4 বার, একটা হচ্ছে সকাল 6টায়, তারপর সকাল 8টায়, তারপরে 2:30টা, তারপরে বিকেল 4টে। তো এই 4 বার জঙ্গল সাফারি হয়। আর সবাই মিলে দল বেঁধে যায় নাকি? হ্যাঁ, দলবেন যাবে, যে একটা গাড়ি বই একটা গাড়িও যায়। আচ্ছা আচ্ছা, মানে এমন নেই যে আপনার সব গাড়ি না, তার মানে 2:30টার সময় খুলে দেয় নাকি গেটটা? আচ্ছা, সেই সময় যতজন যাবে সেরকম, মানে এরকম ব্যাপার নেই যে লাইন করে দল বেঁধে সবাই এক জায়গায় ওরকম না, যার যখন বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমাদের এই সফরে আমরা এখানে মোট 5 জন আছি। রাকেশ বলেছি, আমাদের বহরমপুর থেকে তুলে নিয়ে এসছে এখানে। আর এই সামনে রয়েছে এই যে মৌলি, আরও 2 জন রয়েছে। কোথেকে এসছেন আপনারা? এখানে গার্ড আছেন। এটা কোথাও পড়ে যাবে না? হ্যাঁ, জঙ্গলে এন্ট্রি করে এটা পড়ে যাবে না? হুম, আচ্ছা। আমরা জঙ্গলে ঢুকে পড়েছি। আমাদের গাড়ির সামনে একজন গাইড আছেন। বহুদিনের একটা ইচ্ছা ছিল বক্সার যে জঙ্গলে ঘুরবো। একসময় কুচবিহারে থেকেছি 2.5 বছর, জয়ন্তী ঘুরে গেছে বেশ কয়েকবার, কিন্তু বক্সার এই জঙ্গল সাফারিটা করা হয়নি। আমরা একটা জিপসি গাড়িতে চলেছি, হুড খোলা জিপসি গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। ওটা মানুষ, আমি ভেবেছি অন্য কিছু। আমি ভাবছি হাতি এরা ইয়ের মানে বন দপ্তরের লোক না এটা? আরও কিছু আছে কি? না দেখতেও পারি। কোনো জীবজন্তুর দেখা মেলেনি। তবে আজকে বক্সা আসার সময় একটা হরিণ আমাদেরকে ক্রস করলো। এর আগেও হাতি ক্রস করেছে রাস্তাতে, কিন্তু জঙ্গল সাফারি করতে গিয়ে কখনো সে অভিজ্ঞতা হয়নি। এখন সেটাই দেখব। আর প্রচুর পাখির আওয়াজ, নানা রকম পোকামাকড়ের আওয়াজ হচ্ছে জঙ্গলের মধ্যে, সেই আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ঘন জঙ্গল এটা কিন্তু। আমি দিয়ে দেবো, আমি করছি তো, এখান থেকে নিয়ে নিবি। দেখতে পেয়েছিস কিছু? মনে হয় কিছু দেখতে পাচ্ছিস না কেন? আমি এত দুটো ফড়িং গেল উড়ে। প্রজাপতি দেখ, ফুল দেখ, বিরাট বিরাট গাছ। সেগুন তো, এগুলো সেগুন, সেগুন গাছ। এগুলো শাল, মেহগিনিও আছে প্রচুর। এই যে এগুলো মেহগিনি। হ্যাঁ, এখানে প্রচুর মেহগিনি গাছ। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর ফাঁকা। আচ্ছা আচ্ছা, এটা কি জীবজন্তু জল খাওয়ার জন্য বানানো হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। ও, আমাদের পিছনে আর একটা গাড়ি আছে, তারাও আসছে আমাদের পিছন পিছন। কি কি জীবজন্তু আছে? আর আচ্ছা, হুম, হরিণ সকালে দেখেছি আজকে আমরা আসার সময়। হরিণ রাস্তা দিয়ে ক্রস করলো। হ্যাঁ হ্যাঁ, ছোট হরিণ। হুম হুম। লেপার্ড আছে এখানে? কোনো কোনো ইয়ে আছে যে কত পরিমাণ কোন জন্তু আছে, কোনো সংখ্যা আছে? 400 হাতি? আচ্ছা। আর লেপার্ড? সেন্সাস হয় না?
আচ্ছা, মানে আর বাইসনের সংখ্যা তাই? হ্যাঁ, একটু ফাঁকা জায়গায় থাকে না ওরা, না একদম জঙ্গলের মধ্যেও থাকে? আচ্ছা আচ্ছা। দিনের বেলা চারিদিক থেকে খসখস গজগজ অনেক রকম আওয়াজ, এইটাই যদি রাত্রেবেলা কেউ শোনে এই খসখস গজগজ, ভয়ে দুপুক দুপুক করবে তার। অ্যাকচুয়ালি মানুষ তো আর ভয় পায় অন্ধকারকে, অন্য কাউকে না, অন্ধকারকেই মানুষ ভয়, তাই না? একদম একই রাস্তায় তুমি এখন যখন তোমার হাসতে হাসতে যাচ্ছ, এই রাস্তাতেই যখন তুমি যেই রাত হয়ে যাবে সিমড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি এই মানে আওয়াজই তুমি ভয় পেয়ে যাবে। পাতার আওয়াজে, হুম, গাছের ঝিঝি পোকার তখন- ডাকের আওয়াজে, তখন অনেক কিছু চিন্তা ভাবনা হবে, অনেক কল্পনা হবে। হ্যাঁ, মানে ভ্রম হবে, মানে একদম, গাড়ির পিছনে কেউ আছে, হ্যাঁ, এই যে কেউ আমাকে ফলো করছে, কেউ ফলো করছে, গাছ থেকে কেউ দেখছে, দেখছে, তারপরে এই চাঁদের আলোয় এই যে আলো ছায়া মনে হবে একটা কোনো অবয়ব ওখানে, হ্যাঁ। কারো মূর্তি মনে হবে, ওটা কারো ছায়া মনে কারো হবে। ছায়া মনে হবে। এ থেকে অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে জীবজন্তুর প্রজনন সময়, এই সময়টা তাদেরকে ডিস্টার্ব করা হয় না, তো সে কারণে এই সময়টা পুরো বন্ধ থাকে এই জঙ্গল সাফারিটা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, চারিদিকে বিশাল গাছ, পাখির ডাক আর গভীর নীরবতা। সাফারির সময়ে কিছু পাখির দেখা পেলাম না হরিণের দেখা, যদিও বক্সা আসার পথে একটা হরিণের দেখা অবশ্য পেয়েছিলাম। বাঘ বা হাতির দেখা পাইনি, তবুও জঙ্গলের অনুভূতিটাই ছিল অসাধারণ। সন্ধ্যা নামার সাথে সাথে বক্সা জঙ্গল যেন আরও রহস্যময় হয়ে ওঠে, ঠান্ডা হাওয়া, ঝিঝি পোকার ডাক আর পাহাড়ি নীরবতা। সত্যি বলতে কি, এই ধরনের জায়গায় এলেই বোঝা যায় প্রকৃতির কাছে মানুষ কতটা ছোট। আর তখন মনে হয় জীবনে মাঝে মাঝে হারিয়ে যাওয়া খুব দরকার, কারণ অনেক সময় পথ হারিয়েই মানুষ নিজেকে খুঁজে পায়। আপনি সাপ তো আছে, তবে সাপ আপনি জঙ্গলে এভাবে দেখতে পারবেন না। পাশে শুয়ে থাকলে চোখেই পড়বে। মিশে থাকবে। কি 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 ধরনের সাপ আছে? সাপ, কোবরা সাপ আছে, কোবরা আছে? হ্যাঁ, পাইথন আছে। আচ্ছা, আর কোবরা, পাইথন, বহু ধরনের সাপ আছে, তবে জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপ বেশি আছে। কোনো দুর্ঘটনা এর মধ্যে ঘটেছে কখনো? না, কোনো মানুষের অ্যাটাক হয়নি। মানে জীবজন্তু দ্বারা এখানে বক্সায় আক্রমণ হয়েছে এরকম? হাতিতে মানুষ পড়ে গেছে, হ্যাঁ, হাতিতে মেরেছে। ঘর বাড়িও তো ভেঙে দেয় না হাতিতে ঢুকে, হাতি ঢুকে তো ঘর বাড়িও ভেঙে দেয় এখানে। কিছুদিন আগে আমাদের যে ফরেস্টে গেস্ট হাউস আছে, হুম, গেস্ট হাউসের এই বিশাল বড় রান্নাঘর, পুরো রান্নাঘর ভেঙেছে, কাঁচার রান্নাঘর। এই জায়গাটা, জঙ্গলটা খুবই ঘন, এই জায়গাটা খুব ঘন জঙ্গল। হ্যাঁ, পালা নদী এটা। এদিকে হচ্ছে বালা নদী, নদীতে জল নেই কিন্তু নদীটা বেশ সুন্দর। এদিকে এদিকে কোনো জীবজন্তু আসে এই নদীর চরে? হ্যাঁ, পারাপার করে, সেই জন্যই তো আসে। আচ্ছা, মানে পারাপার মানে যে কোনো জীবজন্তু পারাপার করে এখানে? হ্যাঁ, হাতি বাইসন। হাতি বাইসন এদিকে দিয়ে পারাপার করে। আচ্ছা, নদীর মাঝখান দিয়ে অনেক জীবজন্তু এইদিকে যে জঙ্গলটা রয়েছে এদিক থেকে এই দিকটায় পারাপার করে, আর সে কারণে ওনারা আমাদের এখানে নিয়ে এসছেন। কিন্তু নদীতে এখন জল নেই, বর্ষা শুরু হলেই আবার জলে ভর্তি হয়ে যাবে এই নদী। দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, হরিণ দেখে আমরা দাঁড়ালাম। একটা ময়ূর, একটা হরিণ, একটা হরিণ দেখা পেলাম, কিন্তু ছবি তুলতে গেলাম পালিয়ে গেল পুরো হরিণটা। এদিকে কিন্তু এইদিকে একটা অপূর্ব সৌন্দর্য আছে, এদিকে দেখাচ্ছি। এই দেখুন, দূর পিছন থেকে দারুণ লাগছে, দূরে দেখুন পাহাড়ের নীলাভ রেখা, কি অপূর্ব লাগছে দেখুন, দুর্দান্ত ভিউ। এই দেখুন এইখানে আবার ঘন জঙ্গল, এখান থেকে আমরা ব্যাক করব। শান্ত পরিবেশ, প্রচুর পাখি। এটা হলো হাতিমাটিন টিম, মাঠে পাড়ে ডিম বলে না? হ্যাঁ, এইটা এই পাখিটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে দেখুন, আর কি অসাধারণ লাগছে জায়গাটা। দুটো হ্যাঁ, এই জায়গাটা অনেক ময়ূর আছে। ওখানে
এটা অনেক হয়েছে, হ্যাঁ দুটো পেখম, ওদের মিঠাই নিয়ে দেখি পেখম। আমরা এখানে এই পেখম দুটো কুড়িয়ে পেলাম। আর সামনে যে ঝোপটা রয়েছে, ঝোপ প্রচুর ময়ূর আছে, অনেক ময়ূর ঘুরে বেড়াচ্ছে। পুরো আছে। এই ঝোপটার পিছন দিকে এই ময়ূরগুলো আছে। নদীর চর থেকে আমরা আবার বক্সার জঙ্গলে ঢুকে পড়লাম। বক্সার গভীর জঙ্গল, পাহাড়ি পথ আর জয়ন্তীর শান্ত নদী সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো। আর আমার কন্যা মৌলির জীবনে এ যেন এক নতুন অভিজ্ঞতা। বইয়ের বাইরে প্রকৃতিকে এত কাছ থেকে দেখার অনুভূতি, এই স্মৃতি হয়তো বহুদিন থেকে যাবে আমাদের সাথে। আবার নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।